এবার এপিসিতে আমরা কেন গিয়েছিলাম সেগুলো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কি হলো, সব কিছুই বলবো। তার আগে একটা কথা বলি, আমরা প্রত্যেকে নিজের জন্য গেছিলাম, ঠিক আছে? নিজের জন্য, নিজের কিছু প্রশ্নের জন্য আমরা সেখানে গেছিলাম। আমরা কোনো, আর আমাদের এই যাওয়ার জন্য দেখলাম দু একটা পোস্ট হয়েছে যে 22-এর তাতে ক্ষতি হয়েছে। আমরা কেন গেছিলাম, কী কারণে গেছিলাম, এগুলো যখন জানবেন তারপরে বলবেন যে 22-এর ক্ষতি হয়েছিল কিনা। তখন যদি মনে হয় আপনাদের ক্ষতি হয়েছিল, তার জন্য আমরা সত্যি ক্ষমা প্রার্থী হব। দেখুন, আমরা কালকে গেছিলাম প্রত্যেকে, আমাদের কোনো অ্যাসোসিয়েশন বা কোনো গ্রুপ থেকে নয়, ঠিক আছে? আমরা প্রত্যেকে নিজেদের জন্য গেছি। সেখানে আমাদের কোনো গ্রুপের নাম দেওয়া ছিল না, আমরা সাধারণ চাকরি প্রার্থী হিসেবে গেছিলাম। এবার সেখানে আমরা অনেকেই শুনেছিলাম যে প্রথমবার যখন দুজন প্রতিনিধি গেছিল, তারা বলেছিল যে পর্ষদ সভাপতি বলেছে 1 লাখ ভ্যাকেন্সি আছে। আমরা আন্দোলনে পরে দেখলাম সেটা 50,000 হয়ে গেছে। তো আমাদের এটা একটা, আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে প্রকৃত আসলে ভ্যাকেন্সিটা কত, সেটা আমাদের একটা জানার উদ্দেশ্য ছিল। আর সেটা শুধুমাত্র আমরা আমাদের জন্যই গেছি, যাদের মনে হবে প্রত্যেকেই যেতে পারেন, এপিসি সকলের জন্য। তো আমিও যেতে পারি, আপনারাও যেতে পারেন, প্রত্যেকে যেতে পারেন। আর আজকে আমি যে কথাগুলো বলছি সেটার উপরেই শুধু বিশ্বাস করবেন এমন নয়, প্রত্যেকে নিজের নিজের দায়িত্বে গিয়ে নিজের নিজের প্রশ্ন সেখানে করতে পারেন। তো আমরা সেখানে গেছিলাম, কেন গেছিলাম, কি কি তথ্য জানার জন্য গেছিলাম, প্রথমে আপনাদের সেগুলো বলি, আগে সেগুলো শুনুন। আমাদের প্রথম প্রশ্ন ছিল, আপনি মানে পর্ষদ সভাপতির কাছে আপনি দায়িত্ব গ্রহণের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে অন্তত 2 বার নিয়োগ সম্ভব। আপনার উক্ত যে মন্তব্য সেইটা বর্তমানে কতটা যথার্থ, এ বিষয়ে আপনার অভিমত কি? আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি যদি বলেন পূর্বের নিয়োগের জট না কাটার কারণে কথা রাখতে পারছেন না, তার কোনো বাস্তবিক আইনি জটিলতা থাকলে সংবিধানের ধারাগুলো বলুন এবং সে বিষয়ে আপনার সহযোগিতা কামনা করছি। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল, আপনি বলুন যে চাকরি প্রার্থীর পাশকালীন বয়স, কোনো চাকরি প্রার্থীর পাশকালীন বয়স যদি 39 হয়, আর সেক্ষেত্রে যদি আইনি জটিলতা 3 বছর ধরে চলে, তাহলে সেই ব্যক্তির জন্য আপনার মানবিকতার কি পরামর্শ দেবে? আমাদের চতুর্থ প্রশ্ন ছিল, আপনার বারবার ফান্ডামেন্টাল শিক্ষার সঙ্গে যে উচ্চশিক্ষার নেট সেটকে মিশিয়ে তুলনা আনছেন, তা কতটা যুক্তিযুক্ত? আমাদের পঞ্চম প্রশ্ন ছিল, সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুসারে ফান্ডামেন্টাল শিক্ষা বিঘ্নিত হচ্ছে, তার মূল কারণ ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব। তাহলে সেই রায়ের মান্যতা দিয়ে ফান্ডামেন্টাল শিক্ষার ভিত্তি সঠিকভাবে নির্মাণ করতে আপনার পর্ষদের অবস্থান কি? আমাদের ষষ্ঠ প্রশ্ন ছিল, আপনি আগে বললেন শূন্যপদ লক্ষাধিক, কিন্তু বর্তমানে বলছেন 50,000। তাহলে আপনার কোন তথ্যকে সঠিক বলে আশ্বস্ত হব, নাকি পরবর্তীতে তথ্য ম্যানিপুলেট করে নতুন সংখ্যা ঘোষণা করবেন? আমাদের সপ্তম প্রশ্ন ছিল, আপনি বারবার বলেন সমস্ত ডিএলএড পাস চাকরি পাবে, তাহলে মোট ডিএলএড কত পাস করেছে সেটা রয়েছে সেটা বলুন। তাহলে আপনার আনুমানিক শূন্যপদ সংখ্যার সঙ্গে পাস সংখ্যার পাশাপাশি গণিত কতটা সত্য তা যাচাই করা যাবে। আমাদের অষ্টম প্রশ্ন ছিল, আপনি এখনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছেন না কেন, এতটা ধীরতা কিসের? আমাদের নবম প্রশ্ন ছিল, আপনি অন্তত 2022 টেট পাসের পরিসংখ্যান সার্বিকভাবে প্রকাশ করুন। আপনি যেভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রসঙ্গ টেনে টেট পরীক্ষা নিতে চান, সেটা ভালো উদ্যোগ, তাহলে ফল প্রকাশের ক্ষেত্রে সেটা নয় কেন? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ছেলের সংখ্যা মেয়ের সংখ্যা বলা হয়, তাহলে টেট পরীক্ষায় বিএড ও ডিএলএড এর সংখ্যা আলাদা করে বলা হলো না কেন? পিএসসি যদি উইদাউট ভ্যাকেন্সি মেনে নোটিফিকেশন দিতে পারে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন পারবে না? আপনি বলুন এই রাজ্যে দুরকম পদ্ধতি কিভাবে? আর আপনি কিসের ভিত্তিতে বলছেন যে 2023 পাস আমাদের সঙ্গে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না? এগুলো ছিল আমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলো আমাদের মনে হয়েছে, তাই আমরা পর্ষদ সভাপতির কাছে করতে গেছিলাম। এবার আমরা যখন গেছিলাম, আপনাদের বলি সেখানে কি হয়েছিল। আমাদেরকে প্রথমে বলা হয়েছিল বিধাননগর থানা থেকে এর আগে, যে আপনারা যদি পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে চান, নিয়ম মেনে দেখা করতে হবে, আপনাদের মেল করতে হবে। তো প্রসিডিওর মেনে আমরা এপিসিতে মেল করি, আমরা বিধাননগরে মেল করি। আমাদেরকে জানানো হয় 16 তারিখে যে 17 তারিখ সকাল 11টার মধ্যে ওখানে পৌঁছে বিধাননগরে ফোন করতে হবে। তো আমরা প্রত্যেকে বহু দূর থেকে যাচ্ছি, আমরা কেউ কলকাতার কাছাকাছি থাকি না, আমরা প্রায় বলতে গেলে বাংলাদেশ বর্ডারের কাছেই থাকি।
আমাদের কলকাতা থেকে যাতায়াত প্রায় 6 ঘন্টা। তো আমরা ভোর 4টের সময় উঠে ওখানে পৌঁছে গেছি 11টার মধ্যে। সেখানে গিয়ে আমরা ফোন করি, ফোন করার পর বিধাননগর থানা থেকে এসআই আসেন। তিনি আমাদের কাছ থেকে সমস্ত মেলের কপি, আমাদের ডেপুটেশন কপি এগুলো নিয়ে উনি আমাদের ভেতরে যান। উনি তাড়াতাড়ি করানোর চেষ্টা করেন, ভেতরে যান। কিছুক্ষণ পরে উনি ফিরে আসেন, এসে আমাদের জানান যে পর্ষদ সভাপতি আজকে নেই, তিনি কল্যাণী গেছেন। হয় আমাদের পরে আসতে হবে, না হলে আমাদের 4:30 পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমরা বলি আমরা এত দূর থেকে এসেছি, তো আমরা ফিরে যাব না, আমরা ওনাদের সঙ্গে দেখা করে তবেই যাব। তো বলে তাহলে আপনারা ওয়েট করুন, উনি যখন আসবেন আমাদেরকে ফোন করবেন, আমরা তখনই আসবো, এসে আপনাদেরকে দেখা করিয়ে দেবো। তো আমরা যথারীতি সেখানে ওয়েট করি। এবার বুঝতেই পারছেন, আমরা যেহেতু কোনো গ্রুপ থেকে যাইনি, প্রত্যেকে নিজের নিজের দায়িত্বে গেছি, নিজের খরচে গেছি, সেখানে আমাদের জলটুকু নিজের পয়সায় কিনে খেতে হয়েছে। তো আমরা সেখানে যেহেতু এত খরচ করে গেছি, আমরা চলে আসবো কেন, আমরা ওয়েট করি। তারপরে যখন প্রায় 4:45 বাজে, তখনও পর্ষদ সভাপতি এসে উপস্থিত হননি। আর আপনারা প্রত্যেকে বারবারই বলছি, আমাদের যেহেতু অনেক দূর বাড়ি, আমাদের কাছে কোনো ফান্ডিং নেই যে আমরা একটা ঘর ভাড়া করে সেই টাকায় থাকবো। তো আমাদেরকে বাড়ি ফেরাটাও জরুরি। আমাদের যতটা জরুরি ছিল পর্ষদ সভাপতির সাথে কথা বলা, ততটা জরুরি ছিল আমাদের বাড়ি ফেরা। কারণ আমরা এত দূর থেকে একা আমরা মেয়েরা গেছি, ছেলেরা যারা গেছে তাদের রাস্তাটা ছিল আলাদা। তো যাই হোক, আমরা সেখানে তখন আমরা ভাবলাম, তার আগে অবশ্য আমাদের বলেছিল এসআই সাহেব যে আপনারা যদি মনে করেন ডেপুটি সাহেবের সেক্রেটারির সঙ্গে দেখা করতে পারেন। তো আমরা বলি যে আমরা তো কথা গৌতম বাবুর সঙ্গেই বলবো, পর্ষদ সভাপতির সঙ্গে বলবো, তো আমরা ডেপুটি সেক্রেটারির সঙ্গে দেখা করবো কেন। তো যখন 4:30 পার হয়ে গেল, প্রায় 4:45, তখন যখন উনি আসেননি, আমরা আবার বিধাননগর থানায় ফোন করি। তিনি বলেন যে আমরা দুঃখিত, তো কিছু করার নেই, তাহলে তোমরা ডেপুটি সেক্রেটারির সাথে কথা বলো। তো ওনাদের ব্যবস্থা অনুযায়ী আমরা ডেপুটি সেক্রেটারির সাথে কথা বলতে যাই। তাকে আমাদের ডেপুটেশনটা দেওয়া হয়, মানে কি কি প্রশ্ন সেগুলো তাকে জানানো হয়। তো তিনি প্রশ্নগুলো শোনার পর তিনি জানান যে এগুলো তো পর্ষদ সভাপতি একমাত্র বলতে পারবে, তো এই উত্তরগুলো আমি দিতে পারবো না। আমি একটা কাজ করতে পারি, আপনার এই ডেপুটেশনটা যদি জমা দিয়ে যান, আমি এটা পর্ষদ সভাপতির কাছে পৌঁছে দিতে পারি। দেখুন, আমরা ডেপুটেশন জমা দিয়ে আসতেই পারতাম, কিন্তু ডেপুটেশন জমা দিয়ে আসার পর সেই ডেপুটেশনের উত্তরগুলো কে দেবে, কে দেবে আর কাকে দেবে? পর্ষদ সভাপতি দেবে, আমাদের দেবে, তাহলে তো সেখানে আমাদের থাকা প্রয়োজন। তাহলে সেখানে আমরা ডেপুটেশনটা কেন জমা দেব? তো আমরা ডেপুটেশন জমা না দিয়ে যখন বেরিয়ে আসি, ঠিক সেই মুহূর্তে প্রায় 5:05 বাজে, সেই মুহূর্তে পর্ষদ সভাপতির গাড়ি ঢোকে। তো আমরা সেখানেই দাঁড়াই ওনার সাথে কথা বলার জন্য। তো রুলস অনুযায়ী বিকেল 5টার পর উনি কারোর সাথে কথা বলেন না। কিন্তু যেহেতু আমরা সকাল থেকে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, স্যারদের রিকোয়েস্ট করেছিলাম, তো ওনারা তখন আমাদেরকে জাস্ট 4 থেকে 5 মিনিট সময় তিনি দেন এবং তিনি বলেন যে গত 11 তারিখে আমি 22দের সঙ্গে কথা বলি, তো নতুন করে আর কি কথা বলবো। তো আমরা বলি, দেখুন আমরা কোনো গ্রুপ থেকে আসিনি, আমরা সাধারণ চাকরি প্রার্থী হিসেবে এসেছি, আমাদের কতগুলি প্রশ্ন আছে। তো তিনি যা শোনেন, তিনি বলেন যে সব প্রশ্নের উত্তর আমি দেব এবং আমরা উত্তর দেওয়ার জন্যই আছি। আপনারা এক কাজ করুন, পুজোর পরে কোনো একদিন সময় করে প্রসিডিউর মেনে আসুন, অবশ্যই আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। এইটুকু আমাদের এপিসি ভবনে কালকে হয়েছে। এবার আমার সবার কাছে একটাই অনুরোধ, এতে আপনাদের কোথায় মনে হলো যে 22-এর এটা ক্ষতি হয়েছে? যে কেউ, যে কোনো, আমরা 50,000 যদি চাকরি প্রার্থী থাকি, 30,000 যদি চাকরি প্রার্থী যাই থাকি না, আমরা প্রত্যেকে যেতে পারি, আমাদের প্রত্যেকের অধিকার। নিজের প্রশ্ন যেগুলো আছে সেগুলো যদি আমি ঠিক মতো যথাযথ না পাই, আমরা যেখান থেকে পাবো সেখানে গিয়ে সেগুলো জানার। তাই আমি সকলকে বলবো যে প্রত্যেকে যাদের মনে হবে আপনার প্রত্যেকে যেতে পারেন, কথা বলতে পারেন, ওখানে কথা বলার কোনো বারণ নেই, সবাই যেতে পারে, সবার অধিকার আছে। আমার অধিকার ছিল, আমি গেছি, আমাদের প্রত্যেকের অধিকার আছে, আমরা গেছি। এখানে অনেকে মন্তব্য করছেন বা করেছেন, তাদেরকে বলবো একটু বিবরণটুকু জেনে নিন যে আমরা কেন গেছিলাম, কী কারণে গেছিলাম, সেগুলো জেনে মন্তব্য করুন, ভালো লাগবে। আশা করি কোনো রকম ক্ষতি আমরা করিনি 22-এ, কারণ আমিও 22 টেট পাস।